আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, আওয়ামী লীগের হম্বিতম্বি লম্ফঝম্প রীতিমতো ভয়ঙ্কর আকার ধারণ করছে। তাদের পতনের পর বেশ কিছুদিন চুপচাপ ছিলেন তারা, এবং তাদের অনেকের চেহারা সুরতের মধ্যে একটা ভয় এবং আতঙ্ক কাজ করছিল। বিশেষ করে যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা এবং তাদের পরিবার নিয়মিত হতাশায় ভুগতেন এবং অনেকে টেলিফোন করে নানা রকম কান্নাকাটি করতেন। কিন্তু গত ২-৩ মাস হলো আমি ব্যক্তিগতভাবে যারা এই আওয়ামী লীগের নেতা বা কর্মী গ্রেপ্তার হয়েছেন, যাদের পরিবারের সঙ্গে আমার সম্পর্ক ছিল, তারা যেভাবে প্রতিদিন সকাল বিকাল টেলিফোন করে কান্নাকাটি করতেন, গত ২-৩ মাস ধরে তাদের কোনো রকম কান্নাকাটি আমি দেখছি না। তারা টেলিফোনই করছেন না। এই গেল এক। ২ নম্বর হলো যে যারা জেলখানাতে ছিলেন, যাদের মধ্যে যারা স্টার পলিটিশিয়ান, যেমন ধরুন শাহজাহান খান সাহেব, হাসানুল হক ইনু সাহেব, তারপরে রাশেদ খান মেনন সাহেব, আমির হোসেন আমু, অলমোস্ট সবাই, ইনক্লুডিং আইনমন্ত্রী আনিসুল হক, মনে হচ্ছে তারা সবাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। অসাধারণ সুন্দর সুন্দর পোশাক পরে তারা ডেইলি কোর্টে আসছেন, এবং তাদের নর্মালি যখন তারা রাজনীতি করতেন সেই সময়টিতে পোশাকের যে বহর ছিল, যেভাবে ইস্ত্রি করা, একেবারে ধোলাই করা বা লন্ড্রি থেকে এনে সেই যেভাবে তারা পোশাক পরতেন তার চেয়ে অনেক সুন্দর। আপনি যদি ক্ষমতা থাকাকালীন অবস্থায় সালমান এফ রহমান সাহেব, তারপর আনিসুল হক সাহেব, হাসানুল হক ইনু বা অন্যান্য যারা আছেন নিয়মিত যারা পাঞ্জামা পরতেন, শাহজাহান খান সাহেব সহ, তাদের দেখেন যে ওই যখন তারা ক্ষমতায় ছিলেন ওই সময়টাতে তাদের যে পোশাক আশাক ছিল, এখন তাদের পোশাক আরো পশ। মানে যেদিন তারা কোর্টে হাজির হবেন ওই দিন একেবারে নতুন পাঞ্জাবি, নতুন পাজামা, একেবারে ইস্ত্রি করা, ধবধবে পরিষ্কার। দ্বিতীয়ত তাদের চেহারাও সুন্দর হয়ে গেছে, কারোর মধ্যে হতাশা নেই এবং কোনো রকম ভয় ভীতি আতঙ্ক তাদের মধ্যে কাজ করছে না। বিভিন্ন মানুষ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে যে নির্বাচনের আগে আওয়ামী লীগের ২-৪ জনকে ফাঁসিতে লটকানো হবে। কিন্তু এতে করে আওয়ামী লীগের কোনো বন্দী যারা আছেন তাদের মধ্যে কোনো রকম আতঙ্ক তো দূরের কথা, একটা মশা দেখলে যেভাবে ভয় পায় মানুষ, বিশেষ করে ডেঙ্গু বা অন্য যে কোনো জীবাণুবাহী ম্যালেরিয়া মশার কথা শুনলে, যারা একবার ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে, যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, চিকুনগুনিয়াতে আক্রান্ত হয়েছে, তারা মশা দেখলে খুব ভয় পায়। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে তারা এমন নির্ভরভাবে আসা যাওয়া করছেন, তাদের মধ্যে কোনো ভয় ভীতি আতঙ্ক তো নেই, বরং যেভাবে যোগ করছেন, ঠাট্টা করছেন, মস্কারা করছেন, কথাবার্তা বলছেন এবং ধীরলয়ে তারা চলাফেরা করছেন, অ্যাজ ইট ইজ মনে হচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। তারা ওখানে কিছু সময়ের জন্য আছেন এবং অভিনয় করছেন। আপনি চিন্তা করুন যে সাবেক আইনমন্ত্রী, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব একদিন আদালতে খুব রাগ হয়ে গেলেন। এরপর তাকে কয়েকদিন যাকে বলা হয় হ্যান্ডকাপ পরানো হলো, কিন্তু তাতে তিনি দমলেন না। আবার এখন আমি সর্বশেষ তাকে দেখলাম যে তিনি লাঠি হাতে করে কোর্টে আসছেন, কিন্তু একজন অসুস্থ বৃদ্ধ মানুষ অসুস্থ হলে তার যতটুকু শারীরিক অসুস্থতা থাকে অতটুকু পর্যন্ত, এর বাইরে কোনো রকম আবেগ, উৎকণ্ঠা, ভয় ভীতি আমি তাদের মধ্যে দেখিনি। একইভাবে কামাল মজুমদার, মিরপুরের সাবেক সংসদ সদস্য, মন্ত্রী, উনি প্রথম দিকে খুব হতাশ হয়ে পড়েছিলেন, তার আত্মীয় স্বজন কান্নাকাটি করতেন, কিন্তু এই সর্বশেষ তাকে যেভাবে দেখলাম মনে হলো যে তিনি আবার সংসদ সদস্য হবেন, আবার মন্ত্রী হবেন, আবার ইলেকশন করবেন। এই জন্য তার মধ্যে এক ধরনের যাকে বলা হয় আত্মবিশ্বাস চলে এসেছে। দলের যে সকল তরুণ তুর্কি, তার মধ্যে একমাত্র জুনায়েদ আহমেদ পলক ছাড়া মোরালের সবাই খুব চিয়ার্স মোডে আছে। এখন পলক এটা অভিনয় করতে পারে বা পলক কৌশল করতে পারে বা বিনয় দেখাতে পারে, কিন্তু আপনি যদি সাইদুল হক সুমন ব্যারিস্টার তার কথা চিন্তা করেন,
হাজী সেলিম সাহেবের ছেলে যিনি সর্বশেষ সংসদ সদস্য হয়েছিলেন সুলাইমান সেলিম, তার কথা চিন্তা করেন। আপনি দেখবেন আরেকজন ওই যে মুক্তি কবিরুল হক তালুকদার মুক্তি নড়াইলের যে এমপি, এদের হাঁটা চলা চাল চলন কথাবার্তার মধ্যে আওয়ামী লীগ যে ক্ষমতায় নেই, শেখ হাসিনা বাংলাদেশে নেই, এবং আওয়ামী লীগের একেবারে চিরশত্রু সেই জামাত, বিএনপি, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস তারা সমন্বিতভাবে যে রাষ্ট্র চালাচ্ছে, এটা তাদের মধ্যে দেখা যাচ্ছে না। অথচ 2024 সালে তারা একেবারে মাটির সঙ্গে মিশে গিয়েছিলেন। দীপামণির সাম্প্রতিক সময় যে ডায়লগ ছেড়েছেন, হাসান নুরুল ইনু যেভাবে মস্কারা করেছেন যে আপনাদের সঙ্গে হয়তো আর দেখা হবে না, এটা রীতিমতো ঠাট্টা, যে আমাকে তো ফাঁসিতে ঝুলাবেন, তো খুব দ্রুত আগামী অল্প কিছুদিনের মধ্যে আমাকে ফাঁসিতে ঝুলানো হবে, কাজেই আপনাদের সঙ্গে আমার আর দেখা হবে না, এই কথা বলে তিনি মূলত টিটকারি করেছেন। তো বোঝার চেষ্টা করুন যে তাদের আত্মবিশ্বাস কোন পর্যায়ে চলে গেছে। এবার আসুন, তাদের যে সকল নেতাকর্মী দেশের বাইরে আছেন, অনলাইন প্ল্যাটফর্মে যারা কথা বলছেন, যেমন ফজলুল বারী আছেন, অস্ট্রেলিয়া থেকে কথা বলছেন, তারপরে সেই নিজুম মজুমদার কথা বলছেন, তারপরে নবনীতা চৌধুরী, সুলতানা রহমান, এরপরে জনাব হাসনাত, সম্ভবত তিনি ডাক্তার বা অন্য কিছু, অস্ট্রেলিয়াতে থাকেন, সেখান থেকে তিনি কন্টেন্ট তৈরি করছেন তারা, এবং তাদের সঙ্গে যারা সাক্ষাৎকার দিচ্ছেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের যারা নেতাকর্মী, আমি কারোর নাম মেনশন করব না, কিন্তু 1 বছর আগে যারা পালিয়েছিলেন তাদের কণ্ঠে যথেষ্ট ভয় ছিল, ভীতি ছিল, আতঙ্ক ছিল, চেহারাও নষ্ট হয়ে গিয়েছিল রীতিমতো। আমরা বরিশালের ভাষা যেটিকে বলি ভ্যাসকাইয়া, মানে চেহারা ভ্যাসকাইয়া গিয়েছিল, চামড়া নষ্ট হয়ে গিয়েছিল। এখন সেখানে মনে হলো যে আজকে ঘি মাখা হয়েছে, অথবা সবে মাত্র আপনার একজন মানুষ 19, 20, 21 বছর বয়সে, মানে টিনেজটা যখন শেষ হয়, 19 বছর বয়সে টিনেজ, 20 বছর বয়সে বা 21 বছর বয়সে নারী এবং পুরুষের মধ্যে একটা নবযৌবন দেখা দেয়, চামড়ার মধ্যে একটা উজ্জ্বলতা দেখা দেয়, এবং ওই সময়টাতে সবচেয়ে কুৎসিত পুরুষটি তিনিও বা নারীটি তিনি সবচেয়ে সুন্দর থাকেন। তো সেই অবস্থাতে আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীদেরকে খুব বিমলিন দেখাচ্ছিল, বিধ্বস্ত দেখাচ্ছিল, দেশের বাইরে যারা চলে গেছেন তাদের সবার মধ্যে উজ্জ্বলতা চলে এসেছে। আমি সময় রেজাউল করিম সাহেবকে দেখলাম, তারপরে আমিনুল ইসলাম আমিন তাকে দেখলাম, এস এম কামাল হোসেনকে দেখলাম, বাহাউদ্দিন আসিমকে দেখলাম, সবচেয়ে অবাক করার ব্যাপার হলো জাহাঙ্গীর কবির নানক সাহেবকে দেখলাম। অসাধারণ, মানে জাহাঙ্গীর কবির নানক সাহেব যে ভাষায় কথা বলছেন এবং তার মধ্যে যে আত্মবিশ্বাস চলে এসছে, এবং যেভাবে তিনি আবার যুদ্ধ করার জন্য যে দৃঢ়তা দেখাচ্ছেন। বাংলাদেশে থেকে আওয়ামী লীগের সবচেয়ে যখন সুসময় ছিল এবং তিনি সবচেয়ে যখন সুন্দরতম অবস্থানে ছিলেন মন্ত্রী, তখনও তার চেহারা সুরতে এমন লাবণ্য এবং তার কণ্ঠে এমন লালিত্য এবং এতটা আত্মবিশ্বাস আমি নানক ভাইকে কখনো দেখিনি। আমার তো মনে হয় যে কিছুদিন পরে যদি অলনে ছাড়েন, তুফাইল সাহেব হঠাৎ করে সুস্থ হয়ে ওঠেন এবং রাজপথে নেমে যান, আমি খুব আশ্চর্য হব না। এই রাজনীতি, আওয়ামী লীগের যে রাজনীতি, এদের মধ্যে কি জাদু আছে, এরা কি বান জানে, কি টোনা জানে, কি তাবিজ কবজ এরা করে, যে হঠাৎ করে একেবারে কবর থেকে বের হয়ে যেভাবে তারা একেবারে নবযৌবন লাভ করে, মানে একটা ফিনিক্স পাখির মতো। একই অদ্ভুত একটা ঘটনা। এরপর যদি সবার শেষে আপনি পুতুল এবং জয়ের কর্মকাণ্ড দেখেন, তো পুতুল এভাবে কোনো কাজ করছে না, কিন্তু জয় যথেষ্ট ম্যাচিউরড আচরণ করছে। আর শেখ হাসিনা, মানে অবাক ব্যাপার হলো তার মধ্যে আমি সবসময় একটা তরুণীর সুলভ মনোভাব দেখেছি। ইভেন 2024-25 সনে 24 সনে এর ক্ষমতা হারানোর আগেও তিনি যখন দুষ্টমি করতেন, তিনি যখন কৌতুক করতেন, বা তিনি যখন ফ্ল্যাটারিং করতেন, তখন মনে হতো যে তার বয়স 21-22 বছর। তার হাসি, তার কণ্ঠস্বর, মানে বুড়ো হলে মানুষ একটু কাপা কাপা ভাষায় কথা বলে, এলোমেলো হয়ে যায়,
কণ্ঠটা কাঁপতে থাকে, হাসতে গেলে বিশ্রী লাগে, কিন্তু শেখ হাসিনার কোনো রকম চেহারাতে বিকৃতি ঘটেনি একদম শেষ দিন পর্যন্ত। তার হাত, তার পা, এবং সবচেয়ে অবাক ব্যাপার হলো তার কণ্ঠ। মানে আশা ভোসলে এখন 100 বছর বয়সে যেভাবে জওয়ানে আঞ্জুমান হাসিনা দিলরুবা, বিখ্যাত গান, জওয়ানে জানেমান হাসিনা দিলরুবা, বা ইয়াইরে ইয়াইরে, মানে কি যে হৃদম আশা ভোসলের কণ্ঠে, কল্পনাই করা যায় না। তো ইয়াইরে ইয়াইরে, এই যে গানটা, প্যার প্যার করতে করতে দিল দিয়ে দেয়া, দিল দিয়ে দিয়া, মানে অসাধারণ যে সকল মেলোডি গানগুলো 100 বছর বয়সে এখনো মঞ্চ কাঁপিয়ে আশা ভোসলে গাইতে পারেন। কিংবা মৃত্যুর একেবারে পূর্বক্ষণে যেভাবে লতা মঙ্গেশকর গান গাইতেন, একইভাবে শেখ হাসিনা যে তার রাজনৈতিক কথাবার্তাগুলো বলছেন, মনে হচ্ছে সারে গামা পা দা নি সা, এর যে তাল লয় ছন্দ, মানে ওনার রাজনীতির তাল লয় ছন্দ একটাও এলোমেলো হচ্ছে না। কোথায় রাগ হতে হবে, কোথায় ভয় দেখাতে হবে, কোথায় থামতে হবে, কোথায় পয়েন্ট করতে হবে, এবং যেভাবে তিনি এখন কথাবার্তা বলছেন, আমার কাছে মনে হয় যে এখন উনি যেভাবে চিন্তা ভাবনা করে কথাবার্তা বলছেন, গবেষণা করে কথাবার্তা বলছেন, এর অর্ধেক পরিশ্রম যদি তিনি 2009 থেকে 2024 সন পর্যন্ত করতেন, তাহলে ভিন্ন ইতিহাস তৈরি হতো, সম্পূর্ণ ভিন্ন ইতিহাস তৈরি হতো। এখন তার রাগ নিয়ন্ত্রিত, তার কণ্ঠ নিয়ন্ত্রিত, এবং তিনি যা কিছু করছেন ধীরে সুস্থে পরিকল্পনা করে কাজ করছেন। তো এই যে আওয়ামী লীগের যে অবস্থা, সেই অবস্থাতে তারা হঠাৎ করে বাঘের মতো গর্জন করছেন, সিংহর মতো হালুন করে ঝাঁপিয়ে পড়ছেন, এবং এরকম একটা ভাব দেখাচ্ছেন। আর এটার ফলে কি হলো, আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ, তাদের মধ্যে ভীষণ রকম আতঙ্ক তৈরি হয়েছে, এবং তারা অনেকে মুখ ফুটে বলেই ফেলছেন যে আওয়ামী লীগ আসতে দেওয়া যাবে না, আওয়ামী লীগ আসলে আমাদের পিঠে চামড়া থাকবে না, শেখ হাসিনা যদি আসে তাহলে তার পা ধরে ক্ষমা চেয়েও রক্ষা পাবেন না, ইত্যাদি নানা রকম যে ন্যারেটিভ গুলো তৈরি হচ্ছে, সেই ন্যারেটিভের পাশাপাশি আরেকটি খবর আপনাদেরকে বলি। দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানে বুলেট প্রুফ খালেদা জিয়ার জন্য এবং জনাব তারেক রহমান সাহেবের জন্য বুলেট প্রুফ গাড়ি কেনার জন্য, যাকে বলা হয়, অনুমতি দিয়েছে, এবং তাদের প্রাইভেট সিকিউরিটি বাহিনী মানে মেনটেন করার জন্য, আগ্নেয়াস্ত্র ব্যবহার করার জন্য অনুমতি খুব দ্রুত তাদেরকে দেয়া হবে। এখন আপনার কি মনে হয় যে জামাতকে ভয় পেয়ে, এনসিপি কে ভয় পেয়ে, জাতীয় পার্টিকে ভয় পেয়ে তারেক রহমানের সিকিউরিটি বা বেগম জিয়ার সিকিউরিটির জন্য আয়োজন নেওয়া হচ্ছে? অবশ্যই নয়। তারা ভয় পাচ্ছে, বিএনপি ভয় পাচ্ছে আওয়ামী লীগকে, এবং সেই আওয়ামী লীগকে 1 বছর পরে তো ভয় পাওয়ার কথা না, গত 1 বছরে তাদের ভয় আরো কেটে যাওয়ার কথা, এবং তাদের আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার কথা, এবং যারা এই মুহূর্তে ক্ষমতা আছেন তারা আওয়ামী লীগের যে নাম, নিশানা, গন্ধ, এগুলো একেবারে তাদের ডিকশনারি থেকে মুছে দেওয়ার কথা, কিন্তু সেটা কেন উল্টো হয়ে যাচ্ছে? আর যখন প্রকৃতিতে এই ঘটনা ঘটে, তোমার বুদ্ধি বেজে গোকুলে বাড়িছে, আপনি যেটার ভয় করবেন ও আপনাকে ধরবেই। আপনি মানে যে বিষয় নিয়ে আতঙ্কগ্রস্ত থাকবেন, মনের মধ্যে কুট করে যার কথা আপনার মনে হবে, ও আপনাকে একদিন না একদিন আপনাকে ভুগাবে, এবং এটাই নিয়তি। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। আওয়ামী লীগের পতন হবে, এবং আজকে জামাতের যে অবস্থা, এবং জামাত যেভাবে আইসিটি মানে এই যে যা কিছু করছে, তো এই বিষয়টি শেখ হাসিনা টের পাননি, কিন্তু 2012-13 সনে আওয়ামী লীগের বুদ্ধিজীবী যারা আছেন তারা কিন্তু টের পেয়েছিলেন, এবং মুনতাসির মামুন 71 টেলিভিশনে বলেছিলেন যে এটা অস্বাভাবিক কিছু নয়, এমন একদিন আসবে যখন আওয়ামী লীগের বিচার জামাত করবে, এবং আমরা যেভাবে এখন যুদ্ধ অপরাধীদের বিচার করছি, ঠিক একই প্রক্রিয়ায় আমাদেরও বিচার তারা করবে। এই অসম্ভব, বাংলাদেশে অসম্ভব বলে কিছু নেই। এটা হলো রাজনীতির দার্শনিকতা। তো এখনো বাংলাদেশে যারা রাজনীতির দার্শনিক আছেন তারা কিন্তু অনেক কিছু বলছেন, যেগুলো হয়তো বিএনপি বা যারা এখন ক্ষমতাধর আছেন তারা রাগ করছেন না, কিন্তু প্রকৃতির নিয়মে এই জিনিসগুলোই কিন্তু আসলে ঘটবে, যেভাবে অতীতে ঘটেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের
প্রধান দুটো রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুটো রাজনৈতিক দলের মধ্যে সেনাবাহিনীর প্রতি এক ধরনের ভীতিকর অবস্থা বা ভীতিকর মনোভাব কাজ করে। এ কারণে এই দুটো দলই সেনাবাহিনী দ্বারা বিভিন্ন সময় নানাভাবে বিপদে পড়েছে, বিপত্তির মধ্যে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। 1975-এর 15ই আগস্টের পর আওয়ামী লীগের উপর যে জুলুম এবং অত্যাচার নেমে এসেছিল এবং যে যাকে বলা হয় মার্শাল লয়ের যে জাতাকল, এটা আওয়ামী লীগকে যেভাবে বিধ্বস্ত করেছিল তার কারণে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের ট্রমা কাজ করে 75 পরবর্তী সময় ইন জেনারেল নেতাকর্মীদের মধ্যে, যা শুধু মারাত্মকভাবে সেনাবাহিনী দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে সব জামানাতে। আর বঙ্গবন্ধু জামানাতে রক্ষী বাহিনীর যে অত্যাচার, এই অত্যাচারের কাহিনী এখনো যদি কোনো বনভূমিতে নিয়ে ছেড়ে দেওয়া হয়, সেই বনভূমির যে পশু পাখি তারা স্তব্ধ হয়ে যাবে। কোনো বৃক্ষের উপর যদি ছেড়ে দেওয়া হয়, ওই বৃক্ষের কান্না শুরু হয়ে যাবে এবং সেখানে যত পাকপাখালি আছে সকলে গান বন্ধ করে আর্তচিৎকার দিয়ে সেখান থেকে পালিয়ে যাবে যদি রক্ষী বাহিনীর অত্যাচারের কথা স্মরণ করেন। আপনারা বিএনপি জামানাতে 1/11-এর সময়টাতে, মানে ক্ষমতার যখন বিএনপি উচ্ছেদ হলো সেই সময়টাতে যে অত্যাচার হয়েছে, তারেক রহমান সাহেবের উপর যে অত্যাচার, কোকোর উপর যে অত্যাচার, বিএনপির অনেক নেতাকর্মীর উপর যে অত্যাচার, সেটি নিয়ে কতগুলো মজার মজার কাহিনী বলবো। তার আগে এরশাদ জামানাতেও কিন্তু সেনাবাহিনীর দ্বারা আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীরা মারাত্মকভাবে যাকে বলা হয় অত্যাচারের শিকার হয়েছে। তো এই সকল কারণে বিএনপি এবং আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী, বিশেষ করে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, যাদের বয়স 50-এর উপরে, তাদের মধ্যে সেনাবাহিনীর সম্পর্কে একটি ভীতিকর অবস্থা রয়েছে। সেনাবাহিনীর নাম শুনলে, তাদের পোশাক দেখলে, তাদের গাড়ি দেখলে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়। যাদেরকে সেনাবাহিনী টানিয়ে পিটিয়েছে, পিঠমোড়া করে বেঁধেছে, পা দুটো বেঁধে উপরে টানিয়ে বস্তার মধ্যে মুখ পড়ে তারপরে বেধড়ক পিটিয়েছে, যাদের হাড্ডি গুড্ডি ভেঙে দিয়েছে, কোমর ভেঙে দিয়েছে, তাদের মধ্যে যে কি দুঃস্বপ্ন, কি ট্রমা, কি বেদনা আপনি কল্পনা করতে পারবেন না। এবং এই ধরনের মার খাওয়ার পর মানুষের নিউরোলজিক্যাল যে বায়োলজি রয়েছে, মস্তিষ্কের চিন্তা চেতনা, এগুলো এলোমেলো হয়ে যায়। অনেকের রিপ্রোডাক্টিভ পাওয়ার, সন্তান উৎপাদন করার ক্ষমতা, এটা নষ্ট হয়ে যায়। অনেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এবং মিলিটারি যে কেবলমাত্র মার সেটা নয়, তারা সাইকোলজিক্যালি, মানসিকভাবে যে টর্চার করতে পারে, সেই টর্চারের ফলে অনেকগুলো মানুষ তার স্বাভাবিক হাঁটাচলা পর্যন্ত নষ্ট হয়ে যায়। স্বয়ং হুসাইন মোহাম্মদ এরশাদ, আমি তাকে খুব ঘনিষ্ঠভাবে দেখেছি। যখন তিনি যেতে চাইলেন না ইলেকশনে 2014-তে, যখন থেকে তুলে নেওয়া হলো, ওই সময়টা তিনি আমাকে বলেছিলেন যে ওরা কত ভালো, আমাকে ইচ্ছে করলে মারতে পারত, কিন্তু আমাকে মারেনি। কিন্তু আমি তার কথাবার্তার মধ্যে দেখলাম যে আগের সেই হুসেন মোহাম্মদ এরশাদ নেই। 2014-র আগের যে হুসেন মোহাম্মদ এরশাদ ছিলেন, 2014-র পরে তিনি আরো এলোমেলো হয়ে গেছেন। এবং ওই সময়টাতে তাকে তুলে নিয়ে যে মানসিক অত্যাচার করা হয়েছে, কেউ কেউ বলেন যে তার গালের উপর চড় বসিয়ে দেওয়া হয়েছে, সত্য মিথ্যা আমরা কিচ্ছু জানি না, কিন্তু তার মধ্যে স্বাভাবিকতা ছিল না। আপনি যদি বিচারপতি সিনহার বক্তব্য দেখেন, কথাবার্তা দেখেন, ব্যক্তিত্ব দেখেন, সিনহা যতদিন চিফ জাস্টিস ছিলেন ততদিন তার কথাবার্তা লক্ষ্য করেন ধারাবাহিকতা, এবং এখন তিনি দেশের বাইরে আছেন, ঠিক এখনো তার একটা সাক্ষাৎকার নিয়ে দেখেন, আপনি সে ধারাবাহিকতা দেখতে পাবেন না। তো এই যে সেনাবাহিনীর অত্যাচার, সেনাবাহিনীর মার, এটাকে কাউন্ট করে, স্মরণ করে বড় বড় রাজনৈতিক দল যারা আছে তারা সবসময় সেনা শাসন থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করে, সেনাবাহিনীর সঙ্গে কোনো রকম কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্ট এতে জড়ায় না। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন, সেটি হলো বঙ্গবন্ধু
বঙ্গবন্ধুর মধ্যে একটা সেনাবাহিনীর ভীতি ছিল। এই জন্য তিনি প্রথম থেকেই যাকে বলা হয় পুলিশ বাহিনীকে শক্তিশালী করতে চেয়েছিলেন। আর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কারণে পুরো শেখ পরিবারের মধ্যে সেনাবাহিনী ভীতি ছিল। তারাও ফলে তার যে 15 বছরের শাসনামল শেখ হাসিনার, তারা সেনাবাহিনীকে বিলাসী করেছেন, চাকচিক্যময় করেছেন এবং খুব কৌশলে তাদেরকে যাকে বলা হয় তাদের যে পেশাদারিত্ব, সেই পেশাদারিত্বটা থেকে সরিয়ে তাদেরকে অর্থ, বিত্ত, ক্ষমতা, লোভ, লালসা, কামনা, বাসনা এসবের দিকে ঠেলে দিয়েছেন। এবং এটা তারা যে পড়াশোনা করেছেন, আওয়ামী লীগের অনেক লোক আছেন যারা সুদীর্ঘ মেয়াদে পড়াশোনা করেছেন এবং অনেক অভিজ্ঞতা তাদের রয়েছে। এবং এই কাজটি যে তারা করেছেন, তারা সেই হিরোডোটাসের বই থেকে যে তথ্য, সেই তথ্য নিয়েই তারা এই কাজটি করেছেন। তথ্যটা হলো এরকম যে পারস্যের সর্বকালের সেরা রাজা, পৃথিবীর তাকে বলা হয় যে তার মতো এরকম মহামানব রাজা এবং ঋষি পৃথিবীতে আর কখনো আসেনি। তিনি হলেন সাইরাস দ্য গ্রেট। সাইরাস দ্য গ্রেট, অনেকে তাকে বাদশাহ জুলকারনাইন হিসেবে অভিহিত করেন। তো সেই সাইরাস সেই আজকের যে তুরস্কের একটি অঞ্চল দখল করলেন, মিডিয়া। রাজ্যের নাম ছিল লিডিয়া, আর তখন সাইরাসের রাজ্যের নাম ছিল মিডিয়া। যুদ্ধের এক পর্যায়ে লিডিয়ার যে সম্রাট ক্রেশাস, তিনি আত্মসমর্পণ করলেন এবং চুক্তি অনুযায়ী তিনি সাইরাসের প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত হলেন। তো তাকে নিয়ে পুরো লিডিয়ার বিস্তীর্ণ অঞ্চল তিনি তার যে কর্তৃত্ব সেটা প্রতিষ্ঠা করার জন্য সেনা অভিযান চালাচ্ছেন। কিন্তু একটি দুর্ধর্ষ জাতি, কোনো অবস্থাতেই তারা জয় স্বীকার করছে না, তারা গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। তো সাইরাস খুব আশ্চর্য হয়ে গেলেন যে যেখানে পুরো রাষ্ট্র, সাম্রাজ্য, মানে লিডিয়া সাম্রাজ্য তখন মিডিয়ার চেয়ে অনেক বড় ছিল, মানে সাইরাসের যে রাজ্য তার চাইতে তিনি যে রাজ্যটি জয় করলেন সেটা অনেক বড় ছিল। তো তিনি অবাক হয়ে বললেন যে পুরো আপনার যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের পুরোটা দখল করেছে এবং আপনি নিজে এই রাজ্যের সম্রাট হয়ে, ক্রেশাসকে তিনি বলছেন, আমার প্রধানমন্ত্রী হয়েছেন, তারপর এই অপদার্থরা যুদ্ধ কেন করছে? তো বললো যে ওদের ট্রেনিং এবং ওদের জাতিসত্তা এবং ওদের রক্তের মধ্যে যে মিলিটারি জিনিয়াসনেস আছে, এই কারণে যুদ্ধ দিয়ে আপনি তাদেরকে পরাজিত করতে পারবেন না। তাহলে কি করতে হবে? আপনি রাস্তায় রাস্তায় অঢেল খাবার রেখে দিন। যারা গেরিলা যুদ্ধ করছে এবং তাদের খাদ্য সংকট রয়েছে, একটু পরে এসে তারা খাবার পেয়ে তারা ঘুমিয়ে পড়বে, অলস হয়ে যাবে। এভাবে আপনি রেশনিং দিতে থাকেন কৌশলে, রাস্তায় রাস্তায় খাবার ছড়িয়ে দিন, কয়েকদিন দেওয়া হলে এইভাবে। এরপরে দামি জামা কাপড়, রেশমি জামা কাপড় আপনি রাস্তায় ফেলে রাখুন, করা হলো। এভাবে গেল কয়েক মাস। তারপরে বললো যে আপনি রাস্তায় রাস্তায় স্যান্ডেল, জুতো এগুলো রাখেন। এর কারণ হলো তখন মিলিটারি জুতো পরতো না, খালি পায়ে যুদ্ধ করত। তাই করা হলো। এরপরে বললো যে আপনি রাস্তায় কিছু বাদ্যযন্ত্র রাখুন, যেন তারা সেই গান বাজনা করতে পারে। তাই করা হলো। এরপরে তাদের বিরুদ্ধে আর যুদ্ধ করতে হয়নি, এমনিতেই ওই এলাকা দখল হয়ে গেল। তা আমাদের সেনাবাহিনী আপনি দেখবেন 2014 সনের পরে, 18 সনের পরে, 24 সনের পরে গ্র্যাজুয়ালি প্রত্যেকটি ক্যান্টনমেন্টে আওয়ামী লীগ সেই বিশাল কনসার্টের আয়োজন করেছিল। সেই গান বাংলার তাপস থেকে শুরু করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব জায়গা থেকে শিল্পী গায়কদেরকে এনে নাচ গানে মোটামুটি সকল ক্যান্টনমেন্টগুলোকে যাকে বলা হয় একটা বালাখানা বানিয়ে ফেলা হয়েছিল। তাদেরকে যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, যে সকল বৃত্ত বিলাস দেওয়া হয়েছে, ফলে এদের সিনার চাইতে কোমর ভারী হয়েছে, এদের কলিজার চাইতে গুর্দা মোটা হয়েছে, তাদের হাত পায়ের যে পেশি, এই পেশির চাইতে তাদের জিহ্বা, এটার পেশি বেশি শক্ত হয়েছে। তারা কথা বলায় পটুত্ব অর্জন করেছে, কিন্তু তাদেরকে যদি 100টা বুক ডাউন দিতে বলেন তারা পারবে না। পাহাড়ে উঠতে বলেন তাদের অনেকের হাঁটু ভেঙে যাবে।
এই 15 বছর ধরে ধরে ওই যে সাইরাস দ্য গ্রেট অ্যান্ড ক্রেশাস দ্য গ্রেট, দুজনে খুব বিখ্যাত সম্রাট ছিলেন, তাদের এই থিওরিটি যেটি হেরোডোটাসের দ্য হিস্ট্রি অফ উল্লেখ আছে, এটা আওয়ামী লীগের যারা কর্তা ব্যক্তি তারা পড়েছিলেন, আমি শিওর, এবং তারা এই কাজটি করেছেন। তো ফলে কি হলো যে মিলিটারি আর সেই মিলিটারি থাকেনি, তারা বন্ধু হয়ে গেছে, ভাই হয়ে গেছে, ব্যবসায়ী হয়ে গেছে, কন্ট্রাক্টর হয়ে গেছে, চিত্রশিল্পী হয়ে গেছে, লেখক, কবি, সাহিত্যিক হয়ে গেছে। এটা সেই মিলিটারি ইমেজ তাদের মধ্যে নাই। এটা হয়েছে শেখ হাসিনা যে কাজটি করেছেন ম্যাটিকুলাসলি উইথ মেন্সরিয়া, যে আমার পরিবারের বিরুদ্ধে যা কিছু করেছ তার মধুর প্রতিশোধ আমি নিলাম। এটা হতে পারে, নাও হতে পারে, আমি আমার ব্যাখ্যা বললাম, এবং এই কথাগুলো আমি এখন বলছি না তা নয়। আমি একই কথাটা জাতীয় টেলিভিশনে বলেছি, জাতীয় পত্রপত্রিকায় লিখেছি, আমার ইউটিউব চ্যানেলে বলেছি, একাধিকবার যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন বলেছি। যাই হোক, এখন যেটা বলছিলাম এটা গেল আওয়ামী লীগের কথা। বঙ্গবন্ধুর মেনস্ট্রিয়াটা কেন ছিল? পাকিস্তান জমানাতে তিনি বেশিরভাগ সময়, বিশেষ করে আইয়ুব খানের আমলে, সেনাবাহিনী দ্বারা যে জুলুম অত্যাচারের শিকার হয়েছেন। ইয়াহিয়া খানের জমানাতে তিনি যেভাবে আগরতলা মামলার আসামি রূপে, না এটা তো আইয়ুব খানের জমানাতেই, আগরতলা মামলার আসামি রূপে তিনি যেভাবে ক্যান্টনমেন্টে নির্যাতিত হয়েছেন, আবার একইভাবে 1971 সনে যেভাবে সামরিক বাহিনী দ্বারা তিনি গ্রেপ্তার হয়ে পাকিস্তানের কারাগারে ছিলেন। ফলে পাকিস্তান থেকে আসার পরে বঙ্গবন্ধুর যে ধারাবাহিকতা, তার যে রাজনীতির প্রাজ্ঞতা, তার সাহস এবং শক্তি, এটা কিন্তু অতটা অবশিষ্ট ছিল না যেটা 1969 পরবর্তী বঙ্গবন্ধুর ছিল। বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করে তার যে শক্তিমত্তা, তার যে লিডারশিপ, এটা অলমোস্ট 50% মাইনাস করে দেওয়া হয়েছে। আপনি তার জেলে যাওয়ার আগের বক্তব্য দেখেন, তার ব্যক্তিত্ব দেখেন, হাঁটাচলা দেখেন, আর জেল থেকে বেরোনোর পর অর্থাৎ 69 গণ অভ্যুত্থানের পর বঙ্গবন্ধুকে বোঝার চেষ্টা করেন। আজকের সালাউদ্দিন সাহেব, আজকে মির্জা ফখরুল যেভাবে শান্তির দূত হয়ে গেছেন, ঠিক একইভাবে বঙ্গবন্ধু 69 গণ অভ্যুত্থানের পর বিপ্লবীর চাইতে শান্তির দূত হয়ে গিয়েছিলেন, এবং এই কাজটি মিলিটারিরা তার অত্যাচারের মাধ্যমে করেছিল, এবং তিনি ক্ষমতা আরোহণ করেই ওটা কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক না কেন, তিনি একটা বিশ্বস্ত রক্ষী বাহিনী তৈরি করার চেষ্টা করেছিলেন। বিএনপির জন্য এই ইতিহাস আরো নির্মম। জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন প্রায় প্রতি রাতেই তাকে সামরিক যে কু, এটার আতঙ্ক তাড়া করত, এবং মৃত্যু ভয় তাকে কতটা তটস্থ রাখত, তার কিছু উদাহরণ তার ঘনিষ্ঠজন যারা ছিলেন, মীর শওকত আলী, কর্নেল অলি এখনো জীবিত আছেন, আপনারা তার কাছ থেকে জেনে নিতে পারেন। প্রতি মুহূর্তে সবাইকে তিনি সন্দেহ করতেন, সামরিক বেসামরিক সবাইকে তিনি সন্দেহ করতেন, এবং সেই সন্দেহের মধ্যেই কিন্তু তাকে প্রাণ দিতে হয়েছে। এরপর জাস্টিস সাত্তারের আমল, সাত্তারের ক্ষমতাচ্যুতি, তো পুরো এরশাদের জামানাতে সামরিক বাহিনী ডিজিএফআই এর যে অত্যাচার বিএনপির উপর চলেছে, বিএনপির একটা জেনারেশন তছনছ হয়ে গেছে। এমনকি বিএনপির যে সকল সূর্য সন্তান ছাত্র দলের মধ্যে ছিল, তাদের একটা অংশ সেনাবাহিনী নিয়ে অত্যাচার করে, জুলুম করে তাদেরকে একেবারে ভীত সন্ত্রস্ত বানিয়ে মূল দলের রাজনীতি থেকে বিচ্যুত করে ফেলেছে। আরেকটি গ্রুপকে ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে বেঈমান, মুনাফিক এবং চরিত্রহীন বানিয়ে ফেলেছিল এরশাদের জামানাতে। ফলে যে ছাত্র দলকে নিয়ে আমরা খুবই গর্ব করি, সেই ছাত্র দলের শীর্ষ পর্যায়ে দুটো গ্রুপ ছিল। একটা গ্রুপকে জেলে পুরো অত্যাচার করে শেষ করে দেওয়া হয়েছে, একটা গ্রুপকে মেরে ফেলা হয়েছে, সেই নিরু বাবলুকে মেরে ফেলা হয়েছে, নিরুকে জেলে নেওয়া হয়েছে, আবার জেল থেকে বের করা হয়েছে, অভিকে বের করা হয়েছে। এগুলো অনেক গল্প কাহিনী আছে। অন্যদিকে যারা বাইরে ছিলেন, আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, তাদের সম্পর্কে নানা রকম কথাবার্তা আছে। এগুলো সবই মিলিটারির অত্যাচার। তারপর যখন 1/11 হলো, সেই 1/11 সময় তারেক জিয়ার প্রতি, খালেদা জিয়ার প্রতি, বেগম জিয়ার প্রতি, কোকোর প্রতি, টোটাল পরিবার, সাইদ ইস্কান্দার থেকে শুরু করে সবার প্রতি যে অত্যাচার হয়েছে, তার ফলে বিএনপি আওয়ামী লীগ মিলিটারিকে যতটা ভয় পায়, তার চেয়েও বিএনপিও কিন্তু কার্যত ফলত বেশি ভয় পায়।
এটা হলো বাস্তবতা। আর এই কারণে কি হচ্ছে, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের দাবিদারি করে তারপরে যে কোনো ভাবে জেনারেল ওয়াকারের সাথে কোনো বিরোধিতা না করে একটা নির্বাচন অনুষ্ঠান করানোর জন্য বিএনপি যতটা নিচে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে, কসরত দেখাচ্ছে, চেষ্টা তদবির করছে, এটা বিএনপির জীবনে কোনোদিন হয়নি। এতটা নেগোশিয়েবল এবং এতটা আত্মসমর্পণকারী, এতটা মাথা নোয়ানো বিএনপি জীবনে আমি কখনো দেখিনি। এর একমাত্র কারণ হলো এখন যে একটি অবস্থায় এসে পৌঁছে গেছে দেশ, না হয় এসপার না হয় ওসপার, এসপার না হয় ওসপার। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি টিকে থাকেন ভালো, ইলেকশন হলে ভালো, আর যদি না হয় এখানে জরুরি অবস্থা এবং মার্শাল ল ছাড়া আর কোনো উপায় নেই। তো বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে এই যে সামরিক ভীতি, আপনি দেখুন এখন আওয়ামী লীগের লোকজন যেভাবে ওয়াকারুজ্জামান সাহেবকে গালাগাল করছেন, ওটা এক ধরনের ভয় থেকে খুব অকথ্য ভাষায় গালাগাল করছেন, সামরিক বাহিনীকে বেঈমান বলছেন, মুনাফিক বলছেন। আবার বিএনপির যারা লোকজন তারা সেনাবাহিনী সম্পর্কে কিছু বলছে না, কিন্তু পুলিশের 14 কোটি উদ্ধার করে দিচ্ছে। আওয়ামী লীগের সিল যেখানে যেখানে আছে, গোপালগঞ্জ যেখানে যেখানে আছে, তছনছ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এই যে যে অবস্থা, এটাকে আইনের ভাষায় বলা হয় ম্যানসরিয়া, সেই ম্যানসরিয়া ঘটছে। কিন্তু অবাক করার ব্যাপার হলো, যাদের বয়স 40-এর নিচে, তাদের একটা বিরাট অংশ মিলিটারিকে ভয় পায় না, ভয় পাচ্ছে না। এটা অনভিজ্ঞতার কারণে। রাজনীতিতে তাদের অভিজ্ঞতা নেই, আর তারা এই ধরনের পরিবেশ পরিস্থিতিতে কখনো পড়েনি। দ্বিতীয়ত, যে সমস্ত লোকজন সরকার চালাচ্ছে, ডক্টর ইউনূস থেকে শুরু করে ওনার উপদেষ্টা মণ্ডলী, বিশেষ সহকারী, তারা মিলিটারির যে এই যে স্যাঁচা দেওয়ার যে গুণাবলী, অত্যাচার করার গুণাবলী, পিটুনি দেওয়ার গুণাবলী, মায়ের দেওয়ার গুণাবলী, এই সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই, কোনো ধারণা নেই। ফলে একটা গোকরা সাপকে কেঁচো মনে করে একটা শিশু যেভাবে নাড়াচাড়া করে, তখন তারা জাতীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, নিরাপত্তা বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেনাবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, বিমান বাহিনীর, নৌবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রীতিমতো খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট ও শিশু আনমনে, এইভাবে তারা খেলছেন। তো খেলতে খেলতে কখন যে ঠিক কি ঘটে যায়, এবং তার প্রেক্ষিতে যারা এই সেনাবাহিনীর মার কখনো খাননি, মার দেখেনও নি এবং মারের কথা শুনেনও নি, তারা মানে আগামীতে কি ধরনের ভয়ঙ্কর পরিণতিতে পড়তে পারেন তার ছোট্ট দুটো উদাহরণ দেই। বাংলাদেশের খুব শীর্ষ একজন শিল্পপতি, বিএনপির সাবেক এমপি, তিনি ধরা পড়লেন ডিজিএফআই এর হাতে। ধরা পড়ার পরে একেবারে ওনার পাশে যে লোক ছিলেন, কেউ চ্যালেঞ্জ জানালে আমি সাক্ষী দিতে পারবো, তো তাকে প্রথমে এক দফা মানে তাকে পিটানো হলো না, মানে তাকে জাস্ট বসিয়ে রাখা হলো, তার সামনে একজনকে পিটানো হলো। ওটা দেখে তিনি রীতিমতো কাপড় চোপড় নষ্ট করে, একেবারে রীতিমতো কাপড় চোপড় নষ্ট বলতে যা হয় তাই করে দিলেন। যাই হোক, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো, পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার তাকে চেয়ারে বসানো হলো। সারা শরীর খালি, জাঙ্গিয়া পরা ছিল না প্যান্ট পরা ছিল আমি বলতে পারবো না, আমার এটা মনে নাই, জাস্ট একটা খালি। তো এমন সময় তাকে ইন্টারোগেশন করার জন্য একজন তরুণ অফিসার আসছেন। তো তিনি সেই তার ভাষা, আঞ্চলিক ভাষায় বলেন, বারে আর গলা থেকে গলাথনে চ্যাং পর্যন্ত হাড়া, আমার মায়ের না বাবা, 2 হাত জোর করে বললে, আমাকে মায়ের না বাবা, আমি মরে যাব, আমাকে মারলে আমি সাথে সাথে মরে যাব। তো এই হলো রিয়ালিটি, বাস্তবতা। যারা ওর মধ্যে গেছেন, পড়েছেন, এই দেখুন যারা আয়না ঘরে ছিলেন, একজনের জীবনও কিন্তু স্বাভাবিক নাই, সব অস্বাভাবিক, ইনক্লুডিং জেনারেল আজমি। আপনি দেখেন তার মতো মেধাবী, ব্রিলিয়ান্ট কর্মকর্তা, তাকে তিনি যখন গুম অবস্থায় ছিলেন, আমি তাকে নিয়ে বেশ কয়েকটা ভিডিও করেছি শেখ হাসিনার জামানাতে, কিন্তু দেখেন বের হওয়ার পরে তার মতো লোকের কথাবার্তা কিন্তু ধারাবাহিকতা নেই। তো কাজেই এখন যারা মানে খেলছেন, অনুরোধ করবো একটু সাবধানে খেলেন, যেন মানে উল্টা পাল্টা গোল না হয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।